তাহলে আমরা স্টার্ট করি। কেউ চাইলে তোমাদের ওখানে রেকর্ড করতে পারো। So, আমি রেকর্ড করতেছি। তাহলে আমরা আমরা লাস্ট ক্লাসে কি দেখিয়েছিলাম? আমরা দেখছিলাম হলো যদি রিগ্রেশন চিন্তা করি, রিগ্রেশন থেকে আমরা আমাদের মেইন ইন্টারেস্ট হলো আমরা বেটা ওয়ান হেড এবং হচ্ছে বেটা টু হেড এটি এস্টিমেট করি। এস্টিমেট করার পরে so আমরা এখান থেকে একটা একটা ভ্যালু পাই, একটা নাম্বার পাই। যে নাম্বার থেকে আসলে আমাদের কাজ হলো আমরা পপুলেশন সম্পর্কে আইডিয়া বা একটা ইনফারেন্স, যেটা সেই ইনফারেন্সটা ড্র করব। So, সেই ইনফারেন্সটা যদি আমরা ড্র করতে যাই তাহলে সেটার জন্য আমাকে যে টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমাদের কাছে অলরেডি নোন, সেটাকে আমরা বলি হাইপোথিসিস টেস্টিং। সো হাইপোথিসিস টেস্টিং এ আমরা কয়েকভাবে দেখতে পারি। তোমরা অনেক টাইপের হাইপোথিসিস দেখছো। মনে করো একটা হাইপোথিসিস তোমরা এইভাবে দেখছো, এটা নাল ইকুয়ালস টু মনে করো মিউ ইকুয়ালস টু 10, আর অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ নট ইকুয়ালস টু 10। তার মানে হচ্ছে এটা একটা আমার টেস্টিং, যেখানে আমরা হচ্ছে আমাদের একটা এক্স বার থাকতো। সে এক্স বারটা মনে করো 11.50। সে এক্স বারটা আসলে আছে হচ্ছে 11.50, কিন্তু আমার পপুলেশন সেটা হলো মনে করো পপুলেশন সেটা হলো মি ইকুয়ালস টু 10। এখন আমি টেস্ট করব আমার এই স্যাম্পলটা এই পপুলেশনের সেম নাকি পপুলেশন থেকে ডিফারেন্ট। সো ডিফারেন্ট বলতে এখানে যেহেতু 10-এর বেশি আছে তার মানে হচ্ছে 10 থেকে বেশি কিনা। তো এখানে আমরা আরো এক ধরনের টেস্টিং করতে পারি এরকম, যে নাল হাইপোথিসিস হচ্ছে মিউ লেস দেন অর ইকুয়ালস টু 10, অল্টারনেটিভ হইতেছে মিউ গ্রেটার দেন 10। এটা যদি আমরা দেখি, এই হাইপোথিসিসটা দেখি যে প্রথমটা এটাকে এক বলতেছি আর এটাকে দুই বলতেছি। এক নাম্বারটা হলো আমার টু টেল নাকি ওয়ান টেল বলো তো? এক নম্বর হাইপোথিসিস টুটেল। যেটা সেটা টু টেলড। টু টেল। কিসব কিভাবে কিভাবে বুঝলাম টুটেল। আমরা? নাল হাইপোথিসিস ইকুয়াল সাইন। না, নাল থেকে না, আমরা দেখি হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস থেকে। সো সবসময় মনে রাখবা কোন টেল টেস্ট হবে সেটা নির্ভর করে কিসের উপর? অল্টারনেটিভ হাইপোথিসিসে। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে নট ইকুয়ালস টু 10। তার মানে 10 থেকে বেশি হতে পারে, কম হতে পারে। তার মানে এটা হচ্ছে আমার টু টেল টেস্ট। তার মানে এইখানে এই দুই পাশে একটা রিজেকশন এরিয়া ক্রিয়েট হবে। সো এটা হচ্ছে আমার টু টেল টেস্ট। সেকেন্ডটাতে দেখো তো এটা হচ্ছে গ্রেটার দেন 10, তাই না? তার মানে এটা কোন 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 সাইডের? রাইটে। এটা হচ্ছে রাইট টেল টেস্ট। রাইট টেল। পরেরটা হলো আমার রাইট টেল টেস্ট। আমি এখানে একটা তোমার ক্রিটিক্যাল ভ্যালু বের করব। এটাকে বলে আমরা ক্রিটিক্যাল ভ্যালু। আর এই সাইডে কোনো নাম্বার থাকতে পারে বা লেফটে থাকতে পারে। সো ওটাকে আমরা বলি টেস্ট ভ্যালু শিখছো, কিন্তু আমরা এখানে যেটা বলবো আমরা বলবো যে ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে আমরা আমাদের প্রিভিয়াস নলেজটাকে এখন একটু আমরা মিন থেকে বের হয়ে আমরা যেহেতু রিগ্রেশন পড়া শুরু করছি, তো এখন আমরা রিগ্রেশন এটা অ্যাপ্লাই করতেছি। রিগ্রেশন যদি আমরা অ্যাপ্লাই করি
তাহলে আমাদের হাইপোথিসিস থাকে হচ্ছে, মানে বেশিরভাগ সময় আমরা যে হাইপোথিসিসটা করি, রাইট টেল লেফট টেল থাকতে পারে, কিন্তু আমরা সবসময় এই টেস্টটা করি যে নাল হাইপোথিসিস হচ্ছে বেটা, যে কোফিশিয়েন্ট মনে করো আমরা বেটা 2 ইকুয়ালস টু 0, অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে বেটা 2 নট ইকুয়ালস টু 0। তার মানে আমরা প্রথম অ্যাজিউম করতেছি যে আমার এটা বেটা 2টা কি একটা হচ্ছে স্লোপ কোফিশিয়েন্ট। তাহলে স্লোপ কোফিশিয়েন্ট এটাই আমরা কিভাবে বুঝি, আমরা এইভাবে লিখি yi ইকুয়ালস টু বেটা 1 হ্যাট প্লাস বেটা 2 হ্যাট xi প্লাস ইউআই। আমরা প্রথম অ্যাজিউম করতেছি নাল যদি ট্রু হয়, তাহলে আমাদের কি কি আমরা কি কনক্লুশন ড্র করি? আমরা যদি নাল হাইপোথিসিস যদি ট্রু হয়, এখানে নাল হাইপোথিসিস যদি ট্রু হয়, তাহলে আমাদের কনক্লুশন কি হবে? So statistically xi has insignificant. no impact on yi. এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে দেয়ার ইজ নো ইম্প্যাক্ট অফ এক্স অন ওয়াই আই। তার মানে এক্স এর কোনো ইফেক্ট ওয়াই তে নাই, কারণ এই নাম্বারটা হয়ে যাবে তখন 0। তাহলে আমাদের কাজ হলো, আমরা ডেটা থেকে, আমরা থিওরি শিখলাম, ডেটা থেকে একটা নাম্বার বের করব, সেই নাম্বারটা আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। তার মানে সিগনিফিক্যান্ট কিনা দুইভাবে দেখবো, একটা হচ্ছে এটা 0 নাকি 0 না। তার মানে হচ্ছে সিগনিফিক্যান্ট বলতে আমরা এই ইকোনোমেট্রিক্সের এই এখন একদম সামনে যতদিন যাব, কিছু কিছু ক্ষেত্রে একটু হয়তো চেঞ্জ আসতে পারে, হয়তো 0.5 কিনা বা এই ধরনের টেস্টিং হতে পারে, কিন্তু সবসময় নর্মালি যে টেস্টটা করে সেটা হচ্ছে আমরা সিগনিফিক্যান্ট কিনা। So, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বেটা 2 ইকুয়ালস টু 0 যদি ট্রু হয়, তার মানে হচ্ছে এক্স এর ইম্প্যাক্ট ওয়াই তে নাই। আর যদি আমরা বলি যে না, আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতেছি, তার মানে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, তার মানে হচ্ছে বেটা 2 0 না। আর যখনই এটা 0 না, তখন আমরা এটাকে বলতে পারবো কি, দেয়ার ইজ নো ইম্প্যাক্ট অফ এক্স অন, দেয়ার ইজ এ ইম্প্যাক্ট অফ এক্স অন ওয়াই আই। হয় পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিপেন্ডস করে হচ্ছে আমার বেটা 2 এর মানটা কি। তাহলে এই হাইপোথিসিস যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা যে টি স্ট্যাটিস্টিক্স, সেটা আমি গত ক্লাসে পড়াইছি, এই জন্য এটা পুরোটা আর করলাম না, সেটা কি বললাম হচ্ছে বেটা 2 হ্যাট মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 হ্যাট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাট। স্ট্যান্ডার্ড এরর আমরা কোথায় পাই? আমরা ভ্যারিয়েন্স অফ বেটা 2 হ্যাট থেকে আমরা যদি এটাকে রুট ওভার করি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাটটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা জানি যে আমাদের, তাহলে দেখো এইখানে কিন্তু আমার ওই যে নলেজটা ইউজ করতে হবে। দেখো আমরা বলছি এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 হ্যাট ইকুয়ালস টু বেটা 2। তার মানে হচ্ছে আমরা যে আনবায়াসনেসের একটা ইস্যু নিয়ে কনসার্ন, সেই কনসার্নটা কিন্তু, বা সেটা সেটা আমরা টেস্ট করি, সেটা কিন্তু আমার কিন্তু এই হাইপোথিসিস টেস্টিং এর অ্যাপ্লিকেশন আছে। কিভাবে? আমরা যখন করি এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 এর সমান, তার মানে হচ্ছে বেটা 2 লিখবো, আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাট। তার মানে হচ্ছে তুমি যে এখান থেকে এটা লিখতেছ, এটা আসছে থেকে, যে আমরা ধরে নিচ্ছি যে বেটা 2 হ্যাট একটা কি আনবায়াসড এস্টিমেটর। যখনই আনবায়াসড হবে, তখনই আমরা এক্সপেক্টেড ভ্যালু বেটা 2 হ্যাট অর্থাৎ স্যাম্পল এর এক্সপেক্টেড ভ্যালুটা পপুলেশন প্যারামিটারের সমান হয়। তার মানে হচ্ছে আমরা আমাদের নলেজটাকে সেকেন্ড লেয়ারে এখানে আমরা অ্যাপ্লাই করতেছি। এখন আমরা আমরা প্রথম নাল হাইপোথিসিস আমরা যখনই টেস্ট করব, আমরা শুরুতে ধরে নেব হচ্ছে, অ্যাজিউম করব নাল হাইপোথিসিস ট্রু। ট্রু ধরে আমরা সামনে আগাবো, সামনে আগানোর পরে আমরা এই ক্যালকুলেটেড ভ্যালু এবং ক্রিটিক্যাল ভ্যালু কম্পেয়ার করব, দেন আমরা বলবো যে না, নাল হাইপোথিসিস ট্রু নাকি ফলস সেটা। তাহলে এটা যদি ট্রু ধরে নিই, তাহলে সেকেন্ড লেয়ারে আমরা এর পরের লাইনে আমরা যেটা করতে পারি, বেটা 2 হ্যাট মাইনাস 0 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাট। তাহলে এই জিরোটা কেন বসালাম? আমরা শুরুতে ধরে নেব নাল হাইপোথিসিস ট্রু, এটা ধরে 0 বসালাম। বসানোর পরে আমার এটা আসছে হচ্ছে বেটা 2 হ্যাট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাট। ক্লিয়ার? ওকে, তাহলে আসো আমরা যদি একটা বেটা 2 হ্যাটের মান ধরে নিই, মনে করো 0.50, আর ভ্যারিয়েন্স অফ বেটা 2 হ্যাট সমান হচ্ছে তোমার 0.10।
অথবা উম, দাঁড়া এটাকে 20 না, এটাকে 0.1। 0.10 রুট করলে কত হয় বলো তো? বাড়বে নাকি কমবে? তো এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে রাখো। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা টু হেড সমান রুট ওভার 0.10 ইকুয়ালস টু 0.31। ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখো, কোনো ফ্র্যাকশন নাম্বার একের থেকে কম, কোনো ভ্যারিয়েন্সকে যদি আমরা রুট করি সেই নাম্বারটা আরো বড় হয়। তাহলে এখন আমরা এই ফর্মুলাটা এটাকে ইউজ করি। তাহলে আমার টি সমান লিখতেছি হচ্ছে বেটা টু হচ্ছে 0.50, আর এটার স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.31 ইকুয়ালস টু কত হয়? 1.58। 1.58। এখন আসো যে আমরা, তার মানে হচ্ছে দিস ইজ মাই ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে এটাকে আমরা কি বলতেছি? 1.58, এটাকে হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। আর আমরা ধরে নিচ্ছি ক্রিটিক্যাল ভ্যালুটাকে, এখানে ধরে নিচ্ছি হচ্ছে 1.96 ইন অ্যাবসলিউট ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু আমরা যখন টু টেইলের চিন্তা করব তখন আমরা অ্যাবসলিউট ভ্যালুতে দেখব। তাহলে এখন দেখো, আমরা যে গ্রাফ করি গ্রাফটাকে এখানে ইউজ করি। সো 1.58 এটা হলো আমার ক্রিটিক্যাল ভ্যালু। এটা এখানে জিরো হয় মিডলে, এখানে আমরা বলছি 1.58। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ 1.98, কোন নাম্বার যদি অ্যাবসলিউট ভ্যালুতে থাকে সেটা কি কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তার মানে হচ্ছে এখান থেকে দুইটা ভ্যালু ক্রিয়েট হবে, একটা হচ্ছে -1.96 আর হচ্ছে +1.96। তাহলে এখানে হচ্ছে আমার 1.96 প্লাস, আর এখানে আমরা বলতেছি 1.96। তাহলে হচ্ছে দিস ইজ মাই রিজেকশন এরিয়া, দিস ইজ মাই রিজেকশন এরিয়া। এখন বলো আমার ক্যালকুলেটেড ভ্যালু কোথায় পড়ছে? অ্যাকসেপ্টেন্স এরিয়া। তার মানে হচ্ছে এইটা এইখানে হচ্ছে আমার রিজেকশন। সো রিজেকশন এরিয়ার মধ্যে পড়া নাই, এটা পড়ছে হচ্ছে ডোন্ট রিজেক্ট নাল, অর্থাৎ নাল হাইপোথিসিস যেখানে আমরা রিজেক্ট করতে পারি না, এরকম এরকম ইয়াতে পড়ছে। তার মানে নাল হাইপোথিসিস যদি রিজেক্ট করতে না পারি, তাহলে দেখো আমার নাল হাইপোথিসিস কি? বেটা টু ইকুয়ালস টু জিরো, অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে বেটা টু নট ইকুয়ালস টু জিরো। তাহলে ডোন্ট রিজেক্ট নাল, তার মানে হচ্ছে দিস ইজ ট্রু। তাহলে আমরা কি কনক্লুশন ড্র করব? দেয়ার ইজ নো ইম্প্যাক্ট অফ the slope coefficient is statistically insignificant। তার মানে হচ্ছে আমার স্লোপ কোফিসিয়েন্টটা কি স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট, implies that there is no impact of x on y। তাহলে প্রথম আমরা বলতেছি the beta 2 hat is statistically insignificant, implies there is no impact of x on y। তার মানে হচ্ছে x এর কোনো ইম্প্যাক্ট y তে নাই। ক্লিয়ার সবার কাছে? সো এই স্টেপটা ভালোভাবে মনে রাখো যে আমরা একটা হাইপোথিসিস বোঝার চেষ্টা করতেছি, হাইপোথিসিস ড্র করতেছি বিকজ অফ আমার যে আমরা যে ডেটা থেকে এক্স এর ইম্প্যাক্ট ওয়াইতে আছে কিনা সেটা যখন টেস্ট করার চেষ্টা করি, তখন আমরা
এটা হাইপোথিসিস টেস্টিং এর নলেজটা ইউজ করি, দেন আমরা হাইপোথিসিসের যে ভ্যালুটা সেটা বসানোর চেষ্টা করি, করার পরে আমার এটা আসে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? চ্যাপ্টার 5-এ তোমরা আরো কিছু আহ, তোমার অনেকগুলা জিনিস আছে, কিন্তু আমি এখান থেকে পড়াইছি হচ্ছে মেইনলি কনফিডেন্স ইন্টারভ্যাল অফ বিটা টু হ্যাট, তারপর হচ্ছে তোমার হাইপোথিসিস টেস্টিং অফ বিটা টু হ্যাট, এটা পড়ালাম। এরপরে আমি একটা জিনিস উম, তোমাদেরকে বলি, 2T রুল অফ থাম। এখন আমরা একটা ইউজ করব হচ্ছে তোমার, এটা এটা দেখো, জিরো নাল হাইপোথেসিস অ্যান্ড 2T রুল অফ থাম। তাহলে দেখো, জিরো নাল হাইপোথেসিস, 2T রুল অফ থাম। তার মানে আমার নাল হাইপোথেসিসটা অবশ্যই কি হতে হবে? বেটা আই, আই দিচ্ছি দ্বারা বুঝাচ্ছে হচ্ছে যে কোনো বেটা, বেটা 1 হতে পারে, বেটা 2 হতে পারে, বেটা 3 হতে পারে, ইকুয়ালস টু জিরো। অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে বেটা আই নট ইকুয়ালস টু জিরো। তাহলে আই দ্বারা কি বুঝাচ্ছি? এটা বেটা 1 হতে পারে, বেটা 2 হতে পারে, বেটা 3 হতে পারে, বেটা 4 হতে পারে। কারণ আমরা যখন একাধিক ভেরিয়েবল নিয়ে যখন করব, তখন আমার বেটা মানগুলা এক একটা ভেরিয়েবলের জন্য এক একটা আসতে পারে। তাহলে দেখো, এটা যদি হয়, তার মানে আমাদের নাল হাইপোথেসিস জিরো হতে হবে। তো এখানে টি এর ভ্যালু বলতেছি আমরা 2T রুল অফ থাম, এটা বলতেছি। তো এটার ইয়াটা হলো, ইফ দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ 20 অর মোর। তার মানে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি বোঝায়? n-k। n-k হচ্ছে আমার ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলতে কি বুঝবো? n-k। কে হচ্ছে নাম্বার অফ প্যারামিটার টু বি এস্টিমেটেড। আমরা যদি এটা হয় ওয়াই আই ইকুয়ালস টু বেটা 1 হ্যাট প্লাস বেটা 2 হ্যাট এক্স আই প্লাস ইউআই, এখানে কয়টা প্যারামিটার এস্টিমেট করতে হয়? এই একটা দুইটা। তার মানে হচ্ছে এখানে আমরা ইউজ করছি n-k। যদি এখানে 10টা ভেরিয়েবল থাকতো, x1 x2 x3 ভাবে, এবং তার সাথে একটা যদি বেটা 1 কনস্ট্যান্ট থাকতো, ইন্টারসেপ্টটা থাকতো, তাহলে 10টা বেটা বেটা আরেকটা হচ্ছে ইন্টারসেপ্ট, তাহলে আমার 11। তাহলে n-11টা হতো আমার ডিগ্রি অফ ফ্রিডম। বুঝা গেছে? তো বলছে ডিগ্রি অফ ফ্রিডম যদি তোমার 20 বা 20-এর থেকে বেশি হয়, এবং
আলফা ইকুয়ালস টু and alpha equals to 0.05, তার মানে হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 5% লেভেল অফ সিগনিফিকেন্স এটা দেখতেছি। দেন আমরা বলবো রিজেক্ট নাল ইফ অ্যাবসলিউট ভ্যালু অফ টি, এটাকে বলতেছে হচ্ছে ক্যালকুলেটেড। এটা আমি একটু ভালোভাবে লিখে নিই। রিজেক্ট নাল ইফ calculated t in absolute value greater than absolute value of critical t। তাহলে ক্যালকুলেটেড টিটা যদি ক্রিটিক্যাল টি এর থেকে বেশি হয় ইন অ্যাবসলিউট ভ্যালুতে, তাহলে আমরা বলবো হচ্ছে রিজেক্ট নাল হাইপোথিসিস। তাহলে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে নাল হাইপোথিসিস হচ্ছে 0 এবং ডিগ্রি অফ ফ্রিডম যদি 20-এর বেশি হয়, এবং আমরা সবসময় ইউজ করি মোস্ট অফ দ্য কেসে 5% লেভেল অফ সিগনিফিকেন্সটাকে ইউজ করি। তাহলে আমরা বলতেছি ইফ ক্যালকুলেটেড টি ইন অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দেন অ্যাবসলিউট ভ্যালু অফ ক্রিটিক্যাল টি, তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এখানে তোমার অ্যাবসলিউট ভ্যালু আর দেওয়ার দরকার নাই, সো তুমি এখানে ইউজ করবা হচ্ছে, এখানে এইভাবে বলো গ্রেটার দেন 2, তাহলে তুমি 2টি রুল অফ থাম্বের সাথে একদম মিলাতে পারবে। তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু যখন করে ফেলবো, তার মানে সেটা পজিটিভ, নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলো তো পজিটিভ অফকোর্স থাকতেছে। এটা যদি 2-এর থেকে বেশি হয়, তাহলে মনে করো আমার একটা বেটা 2 হ্যাট ইকুয়ালস টু -0.70, আর স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাট ইকুয়ালস টু মনে করো 0.10। তাহলে আমাদের এখানে টিটা হবে এইভাবে, জাস্ট এক্স্যাক্টলি এইভাবে লিখে দেবো, বেটা 2 হ্যাট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হ্যাট ইকুয়ালস টু -0.70 ডিভাইড বাই 0.10 ইকুয়ালস টু -7। এখন এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড টি। এখন আমার এখানে দেখো তো, লিখার সময় আমি কি লিখছি, এটাকে কিভাবে ট্রান্সফার করতে হবে অ্যাবসলিউট ভ্যালুতে। তাহলে আমরা তাহলে ক্যালকুলেটেড টি ইন অ্যাবসলিউট ভ্যালু ইকুয়ালস টু 7 ইজ গ্রেটার দেন 2, তাহলে সিদ্ধান্ত হচ্ছে রিজেক্ট নাল। এই টুটা আমরা অসংখ্য জায়গায় অ্যাপ্লাই করব, আমি একটু পরে যখন তোমাকে স্ট্যাটা থেকে কয়েকটা জিনিস জাস্ট একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো, সেখানে তোমার এই জিনিসগুলো থাকবে। তাহলে দেখো, ইফ নাম ডিগ্রি অফ ফ্রিডম যদি 20-এর বেশি হয়, so আমরা অ্যাজিউম করছি ডিগ্রি অফ ফ্রিডম 20-এর বেশি এবং আলফা হচ্ছে 5%, so আমার শর্ত হলো ক্যালকুলেটেড গ্রেটার দেন 2। তাহলে আমরা কি করলাম, এই নাম্বারটা যেটা পেলাম, সো পজিটিভ পেলে তো তুমি ইজিলি বুঝে যাবে 7। আমি নেগেটিভ এক্সাম্পল দিয়ে বুঝালাম যে নেগেটিভ -7, এটাকে অ্যাবসলিউট ভ্যালু করলে 7 হয়, এটা 2-এর থেকে বেশি, তার মানে রিজেক্ট নাল। তাহলে এই টুটি রুল অফ থামটা আমরা এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে যখন আমরা একাধিক ভেরিয়েবল থাকবে সেখানে আমরা ইউজ করার চেষ্টা করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আপনি বলছেন যে এন হচ্ছে এখানে নাম্বার অফ প্যারামিটারস টু এস্টিমেট। স্যার কেটা এখানে যেন কি ডিনোট করছে? কে হচ্ছে নাম্বার অফ প্যারামিটার টু বি এস্টিমেটেড বললাম, তাই তো? এতটুকু তো বুঝতে পারছো, তাই না? স্যার এন স্যার নাম্বার অফ প্যারামিটারস কি এস্টিমেট ছিল ও, না? এন হচ্ছে স্যাম্পল সাইজ। ও আচ্ছা। এন তো সবসময় আমরা বলি এন দ্বারা বুঝি হচ্ছে স্যাম্পল সাইজ।
আর কে হচ্ছে নাম্বার অফ প্যারামিটার টু বি এস্টিমেটেড। সো মনে করো আমার 100টা এন, এন হচ্ছে 100, এন হচ্ছে 100, এবং ডিগ্রি অফ ফ্রিডম মনে করো এখানে হচ্ছে এটা হচ্ছে দুইটা, তার হচ্ছে 100 - 2, তার হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 90। ঠিক আছে। তাহলে আমরা দুইটা স্টেপে পড়লাম। প্রথম স্টেপটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং, একদম রেগুলার যেভাবে করি সে নাম্বারটা বের করছি। বের করার পরে সেখান থেকে ওই যে ক্রিটিক্যাল ভ্যালু বের করব, সেটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করে দুই পাশ থেকে এই রিজেকশন এরিয়া বের করতে পারি। সেটা 1.96 হতে পারে, 2.10 হতে পারে, নির্ভর করে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের উপর, 2.50 হতে পারে। এবং সেখানে আমরা বসানোর পরে আমরা এক্সাক্ট নাম্বারটা এখান থেকে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব না হাইপোথেসিস, সেটা এখান থেকে আসবে। সেকেন্ড, আমরা এখান থেকে উঠে গেলাম কোথায়, বললাম যদি এন সাইজ যদি বেশি থাকে, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম যদি 20-এর বেশি হয়, তাহলে আমরা এক্স এবং নাল হাইপোথেসিস হচ্ছে যদি ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে জিরো নাল হাইপোথেসিস হয়, তাহলে আমরা বলছি রিজেক্ট নাল হাইপোথেসিস ইজ ইফ ক্যালকুলেটেড টি গ্রেটার দেন ক্রিটিক্যাল টি, সরি গ্রেটার দেন টু, টু এর থেকে যদি বেশি হয় তাহলে আমার বলতেছি নাল হাইপোথেসিস রিজেক্ট করে দিন। ক্লিয়ার এটা সবার কাছে? সো আমি দুই একটা এক্সাম্পল দেখাই, সেখান থেকে বুঝে যাবো। So, আমি স্ট্যাটাতে এখন একটা রিগ্রেশন রান করব। এটা হলো 1978-এ তোমার কয়টা এখানে হচ্ছে 74-এর অটোমোবাইলের ইনফরমেশন আছে, এগুলোর প্রাইস আছে। অটোমোবাইল হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে তোমার কার যেগুলা সেগুলাকে অটোমোবাইল বলে আর কি। সো এর যদি বুঝতে অসুবিধা হয়, সো অটোমোবাইলের প্রাইস আছে, তারপর হলো তোমার তার ওয়েট আছে, তার লেন্থ আছে, এবং সেটা মাইলেজ কত দেয়, মাইলেজ পার গ্যালন, অর্থাৎ 1 গ্যালন তোমার পেট্রোল বা ডিজেলে কত কিলোমিটার যায় এই মাইলেজ দেওয়া আছে। তারপর হচ্ছে এটা অরিজিন, এটা কি তোমার দেশীয় নাকি বিদেশি, ডোমেস্টিক নাকি ইম্পোর্টেড অর্থাৎ ফরেন। এখানে আমি একটা রিগ্রেশন রান করতেছি, রিগ্রেশন রান হচ্ছে প্রাইসের সাথে তোমার গাড়ির ওয়েট, মাইলেজ পার গ্যালনের কোনো সম্পর্ক আছে কিনা। একটা মিনিট আমি একটু, ওকে এটা দেখো, এটা একটু ইজিয়ার। সো আর ইজি র্যাক দিছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রাইস। এগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি রিগ্রেশন দেখিয়েছিলাম এখনো রান করা। আর ইজি তোমার রিগ্রেশন রান করতেছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রাইস, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ওই ওই গাড়ির ওয়েট কতটুকু। সো এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইস, সো কনস্ট্যান্ট এটা হচ্ছে তোমার ওই যে বেটা ওয়ান হেড,
আর ওয়েটের সাথে যে কোফিশিয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার, এটাকে আমরা বলছি স্লোপ কোফিশিয়েন্ট। এটা হচ্ছে 2.044। তাহলে দেখো, সো দিস ইজ মাই, তোমার এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট 6.0707353। আর আমার স্লোপ কোফিশিয়েন্ট হচ্ছে 2.044063। এইটা তার করসপন্ডিং আমার স্ট্যান্ডার্ড এরর দিয়ে দিছে, এটার করসপন্ডিং স্ট্যান্ডার্ড এরর আমাকে দিয়ে দিছে। এখন বলো, আমার এটা হচ্ছে বেটা 2 আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এখন যদি আমি হাইপোথিসিস টেস্টিং করতে যাই, তাহলে আমি কি করব বলো তো? Beta 2 by standard error. তাহলে বেটা 2 হেড ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর। তাহলে বেটা 2 হেড কত? 2.044। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.3768। তাহলে এটাকে, এই নাম্বারটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দিই, তাহলে আমার নাম্বারটা পাবো হচ্ছে 5.42। বুঝতে পেরেছো? তাহলে দেখো, আমরা যে কাজগুলা তোমার এই যে বিভিন্ন স্টেপে শিখে আসলাম, সেগুলা কিন্তু স্টেটা এই আউটপুট আমাকে দিয়ে দিচ্ছে। এরপরে এই পি ভ্যালুটা আমি একটু পরে শিখাবো। So, একটু নেক্সট ক্লাস আমাকে একটু মনে রাখো যে পি ভ্যালুটা কিভাবে আমরা করি। তোমরা অলরেডি হয়তো জানো পি ভ্যালু কিভাবে বের করে, কিন্তু আমি নেক্সট ক্লাসে ইন পার্সন বোর্ডে দেখাবো। এবং তোমাদেরকে আমি শিখেছিলাম, কি শিখেছিলাম বলতো? কনফিডেন্স ইন্টারভাল দেখিয়েছিলাম না? Yes, তাহলে তুমি দেখো 2.04, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি এটাকে। আমার বেটা 2 হেড কত আসছে? 2.04। স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 হেড এটা আসছে হচ্ছে 0.37। তাহলে টি সমান কত? 2.04, 0.37 কত আসে? 5.42. 5.4 42. 42 5.42। তাহলে এটা হচ্ছে আমার কি, এটাকে আমরা কি বলবো? Calculated T. সো ক্যালকুলেটেড টি। তাহলে এখন দেখো স্ট্যাটাতে সেম জিনিসটা করছে কিনা দেখো তো। So, এটাকে 2.04, 0.37, 5.42 এক্স্যাক্টলি নাম্বার চলে আসবে। তুমি যদি এক্সাক্ট এই নাম্বারটা দিয়ে এই নাম্বারটা দিয়ে ভাগ দাও, এটা পেয়ে যাবে। এখন বলো কনফিডেন্স ইন্টারভ্যালের সূত্রটা কি? সিআই সমান আমরা কি লিখতে পারি বলো তো? বেটা 2 হেড, তারপর কি প্লাস মাইনাস। T alpha by 2 ওকে, দাঁড়াও, তাহলে তুমি যেভাবে বলছো ওইভাবে লিখি। standard টি আলফা বাই 2 স্ট্যান্ডার্ড অফ বেটা 2 হেড। এটার সমান আমরা কি লিখি? বেটা 2 হেড প্লাস মাইনাস 1.96 ইন্টু স্ট্যান্ডার্ড অফ বেটা 2 হেড। তাহলে আমার আসছে 2.04 প্লাস 1.96 ইন্টু 0.37। কত আসে বলতো? আমরা এক্সাক্ট নাম্বারটা একটু বের করার চেষ্টা করি। তাহলে 2.04 প্লাস মাইনাস কত আসে? 1.96 ইন্টু 0.7252। তো একটা আছে তার 1.3148, the lower value. এটা হচ্ছে 1.32। 3148. আচ্ছা 31, সরি, 1.31। আর আর তার একটা আসছে কত? আপার লিমিটটা আছে টু কত? পয়েন্ট সেভেন সিক্স ফাইভ টু, তো 2.77।
2.7। 2.77। ওকে, তাহলে এইটা দেখো সেভেন আমরা সরি। সূত্র বসাই এই কনফিডেন্স ইন্টারভাল, তার মানে সেটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এখন দেখো তো স্ট্যাটিস্টিক্স এর এটা মিলতেছে কিনা আমার। So, এখানে একটু মিলবে না, সেটা হচ্ছে আমি তো ফ্র্যাকশন গুলো ইউজ করি নাই, মানে অর্থাৎ এই যে এখান থেকে 0.376 এই পুরো নাম্বারটা ইউজ করলে এক্সাক্ট এই নাম্বারটা আসবে। দেখো 1.29 থেকে 2.79 মিলতেছে। তাহলে আমরা স্লোপ কোফিশিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর এখান থেকে ক্যালকুলেটেড টিটা বুঝতে পারতেছি, এখান থেকে কনফিডেন্স ইন্টারভালটা বুঝে গেলাম। এখন আমাকে বলো এইখানে, এই যে দেখো এইখানে এই এই জিনিসটা এখানে আমার কাজ কি। তাহলে এখন এখানে লিখে আছে দেখো মডেল এসএস। এসএস মানে কি, সাম অফ স্কোয়ার। তাহলে মডেল থেকে আমি মডেল সাম অফ স্কোয়ার, তার মানে হচ্ছে এক্সপ্লেইন সাম অফ স্কোয়ার, অর্থাৎ মডেল দিয়ে আমি কতটুকু করতেছি। তো হচ্ছে আমার ইএসএস কত, ইএসএস কত 184233937। সো দেখো ডিজিট গুলো যেহেতু সেম, সো আমি এখানে 184টা লিখতেছি মনে করো। তাহলে আমার ইএসএস ইএসএস ইকুয়ালস টু 18 কত ছিল, এই যে দেখো 184। এই ডিজিটের এই এই সবগুলো ডিজিট যেহেতু সেম, সো আমি লাস্টের মনে করো 10 লক্ষ আর 1 লক্ষ, তাহলে স্যার 1 এটা আর কি 10 এন লিখতে পারি ওভার? না আমরা। আমরা যেহেতু রেশিওর ইস্যুটা, সো একটাকে বললাম 1 আর একটা হচ্ছে 10, তার মানে হচ্ছে একটা একটা এক গুণ আর একটা হচ্ছে 10 গুণ। সো এটাকে 184 লিখলাম যেহেতু ডিজিট সেম, আর এটা হচ্ছে 54450। তাহলে 184 আর আর এস এস, দেখো রেসিডুয়াল সাম অফ স্কোয়ার কত ছিল, 450। তাহলে টোটাল সাম অফ স্কোয়ার কত, ইএসএস প্লাস আর এস এস, কত হয় 634 না? 39। না, এটা 184। তাহলে এখন বলো আর স্কোয়ার সমান কি জানি, ইএসএস বাই টিএসএস। 184 ডিভাইড বাই 634 কত আসে, জিরো পয়েন্ট জিরো টু পয়েন্ট নাইন টু নাইন ওকে, আমার এখানে আর স্কোয়ার কত আসছে, 0.29। এখন দেখো স্ট্যাটা কত লিখছে, কত লিখছে দেখো তো, 0.29। এই যে দেখো আর স্কোয়ার দেখতে পাচ্ছ এখানে। জি স্যার। স্যার এক্সামে যদি এতগুলা ডিজিট দেওয়া থাকে তাহলে কি আমরা প্রথম তিনটা ডিজিট ধরে ম্যাথ করলেই হবে? অনেকটা কাছাকাছি মিলে যাবে। সো তোমরা যেহেতু তখন ক্যালকুলেটর ইউজ করবা, আমি তো এখানে একটু দ্রুত করার জন্য আর কি ইয়েটা করলাম। সো তুমি চাইলে পুরো ডিজিটটাই লিখে আসলে মানে বেটার আর কি। ঠিক আছে, চাইলে তুমি এটা দিয়ে করে ফেলতে পারো, কিন্তু সেই জিনিসটা তো আবার তোমাকে এক্সপ্লেন করতে হবে। সো মনে করো তোমার যদি ফাইনালের খাতা হয়, সেকেন্ড এক্সামিনের কাছে চলে গেলে, সেকেন্ড এক্সামিনে যদি এটা এইভাবে চিন্তা না করে তখন কি হবে। সেই জন্য বেটার হলো তুমি পুরো নাম্বারটা লিখে। তাহলে আমি দেখলাম হচ্ছে আর স্কোয়ার সমান 0.29। এখন বলো 0.29 এর এক্সপ্লেনেশন কি, এনিওয়ান? আর স্কোয়ার ইকুয়ালস টু 0.29, এক্সপ্লেনেশন বলো।
About 29%. About 29% variation of the dependent variable is explained by X. এই ডেটা থেকে কি বলবা? সো ডেটাটা আছে হচ্ছে আমার প্রাইস ওয়েট, তাহলে কি বলবা? মোর একেবারেই প্রপার ওয়েট এক্সপ্লেন করো, বলো এনিওয়ান। About ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? 29. ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইস, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়েট। এখন বলো। About 29% price is explained by wait. About 29% price নাকি about 29% variation in the price? Variation in the price. হ্যাঁ, variation in the price is explained by the weight of the car। তাহলে about 29% variation of the price of car is explained by the weight of the car। তাহলে আমি প্রাইসের যে ভ্যারিয়েশন সেটা তার ওয়েট দিয়ে কত পার্সেন্ট এক্সপ্লেন করতে পারতেছে? অ্যাবাউট 29%। তাহলে আমরা তোমার ডেটা দেখলাম, দেখলাম, থিওরি দেখলাম, থিওরির সাথে এখানে যে এক্সপ্লেনেশনটা এক্সপ্লেনেশন হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে প্রাইস। আমরা নর্মালি বলতাম হচ্ছে অ্যাবাউট, যদি ওয়াই এবং এক্স থাকতো তাহলে বলতাম হচ্ছে অ্যাবাউট 29% ভ্যারিয়েশন অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এক্সপ্লেইনড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে যেহেতু আমার ভেরিয়েবলটা লিখে আছে, তাহলে আমরা বলছি অ্যাবাউট 29% ভ্যারিয়েশন অফ দ্য প্রাইস অফ কার ইজ এক্সপ্লেইনড বাই দ্য ওয়েট অফ দ্য কার। ওয়েট, কারের ওয়েট দিয়ে আমি কত পার্সেন্ট ভ্যারিয়েশন এক্সপ্লেন করলাম? 29% ভ্যারিয়েশন, প্রাইসের ভ্যারিয়েশনকে এক্সপ্লেন করলাম। ক্লিয়ার সবার কাছে? ওকে, গুড। তাহলে দেখো, যদি আমরা রিগ্রেশন রান করার পরে তোমাকে এখান থেকে কি কি অংশ শিখেলাম? স্লোপ কোফিসিয়েন্টটা শিখেলাম, স্ট্যান্ডার্ড এরর কি সেটা জানো, টিটা জানো, কনফিডেন্স ইন্টারভালটা জানো, এই যে রেসিডুয়াল সাম অফ স্কয়ার, আর একটা হচ্ছে তোমার মডেল সাম অফ স্কয়ার, মানে ইএসএস এবং আরএসএস, এই দুটা জানো। তারপর হচ্ছে তুমি এখান থেকে জানো হচ্ছে আর স্কয়ার। ওকে, সো এরপরে বাকি এই যে এখানে তোমার এফ আছে, এই যে এফ এবং তোমার প্রবাবিলিটি ভ্যালু আছে, এখানে প্রবাবিলিটি ভ্যালুটা আছে। তারপর হলো তোমার অ্যাডজাস্টেড আর স্কোয়ার ইস্যু আছে। এগুলো আমরা এরপরে তোমার ইয়েতে দেখব। বুঝে গেছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, না হয় কিন্তু আমরা মোটামুটি এই চ্যাপ্টারটাকে শেষ করবো। আমরা এখন চ্যাপ্টার 6-এ যাব। তো পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস, এটা কি বলো তো? কি বলে? So, আমি কেউ একজনকে জিজ্ঞেস করি। সো সামিয়া মেহজাবিন, শুনতে পাচ্ছ তুমি? আশিকুজ্জামান,
জি স্যার, শুনতে আচ্ছা পাচ্ছি। সামিয়া শুনতে পাচ্ছ, বলো পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস কি বলে? স্যার, এটা হচ্ছে যখন কেউ হচ্ছে অনেকদিন ধরে আনএমপ্লয়েড থাকে, তো সে যখন হচ্ছে কোনো জবে জয়েন করতে চায়, তো হচ্ছে মানে অনেক দিন ধরে হচ্ছে আনস্কিল থাকার মানে অনেক দিন ধরে আনএমপ্লয়েড থাকার কারণে তার স্কিল কমে গেছে, এটা ধরে তাকে হচ্ছে আগে থেকে নিয়োগ দেওয়া হয় না। তো এই এই এটা তো থিওরিটা হচ্ছে। হিস্ট্রিসিস, তাই না? এই ও যেটা বলছে এটাকে কি বলে? দৃষ্টি দাস, তুমি বলো তো। তো তোমাদের ম্যাক্রো, ইয়েস স্যার। হ্যাঁ তুমি বলো তো। ও ও যেটা বলছে সেটাকে আমরা কি বলি ম্যাক্রোতে? স্যার, ওটা তো হিস্টেরিসিস। হ্যাঁ, ডিসকারেজড আনএমপ্লয়মেন্ট। আমি তোমাকে ইয়েস স্যার। জিজ্ঞেস করছি হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস, তুমি বলো তো পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস কি? স্যার, এটা মনে নেই। গত সেমিস্টার শেষ করে এসে কয়দিন আগে তোমরা এখনো মনে নাই? এই আশিকুজ্জামান, তুমি বলো। এমডি আশিকুজ্জামান। ইয়েস স্যার। হ্যাঁ, পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস কি? স্যার কি পার্মানেন্ট ইনকাম থিওরি অফ কনজাম্পশন ওইটা? বুঝি নাই, কি বলো? পার্মানেন্ট ইনকাম থিওরি অফ কনজাম্পশন ওইটা? আচ্ছা, তোমারটা আমি বুঝতে পারতেছি। নাহিয়ান, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস কি? এটা কি যে ওইটা যে একজন মানুষের ইনকাম পুরো তার ওয়ার্কিং লাইফে ফ্লাকচুয়েট করে কিন্তু সে তার কনজাম্পশনকে সমান রাখতে চায়? মানে ওটা কি ওটা নাকি এটা আমি বলবো নাকি তুমি বলবা? স্যার, এখানে দুইটা হাইপোথিসিস ছিল, তো এখন দুইটা তালগোল পাকায় আমি ফেলছি। তোমাকে বলছি পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। স্যার আমি ট্রাই করতে পারি। হ্যাঁ সাফওয়ান বলো। স্যার, ইন কনজাম্পশন ডিপেন্ডস অন পার্মানেন্ট ইনকাম, মানে একটা মানুষের পার্মানেন্ট ইনকামের উপর তার কনজাম্পশন ডিপেন্ড করে, মানে কারণ হচ্ছে টেম্পোরারি আমাদের ইনকামের উপর ইনকাম না। দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্রানজিটরি ইনকাম আর একটা হচ্ছে আমার পার্মানেন্ট ইনকাম। যেহেতু ট্রানজিটরি ইনকামটা ফ্লাকচুয়েট করে, আমার যখন আমি কোনো হঠাৎ করে মনে করো ইনসেনটিভ পাই, আসলে সেটা আমরা কি করি, সেটা আমরা কোনো লাক্সারি কোনো কিছুতে বা কোথাও ট্যুর দিতে বা কোনো কিছুতে ইউজ করে ফেলি। অথবা ট্রানজিটরি আমার ইনকাম লস হতে পারে। So, আমি মনে করি একটা লটারি কিনলাম, লটারি করে কিছুই পাই নাই, তার মানে হচ্ছে আমার ইনকাম লস হচ্ছে। এগুলো আমি সবসময় বিহেভিয়ার না, এটা আমার হচ্ছে ট্রানজিটরি বিহেভিয়ার। আমার অসুস্থ হলো কেউ, সেখান থেকে আমাকে হঠাৎ করে কিছু খরচ করতে হলো, কিন্তু আমার ওভারঅল কনজাম্পশন কি হবে সেটা নির্ভর করবে হচ্ছে আসলে আমার কিসের উপর। কনজাম্পশন ইজ এ ফাংশন অফ মাই পার্মানেন্ট ইনকাম। তার মানে হচ্ছে যেটা আমার ট্রানজিটরি ব্যতীত অন্য যে ইনকামটা আমি সবসময় রেগুলার যেটা ইনকাম হয় সেটা হচ্ছে আমার পার্মানেন্ট ইনকাম। এখন 45 ডিগ্রি লাইন, ওয়াই কনজাম্পশন, এটা এটা কি আমার বলো তো? চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন সি। চেঞ্জ ইন সি বাই চেঞ্জ ইন ওয়াই, এটাকে আমরা কি বলি? ইনকামের পরিবর্তনের সাথে কনজাম্পশনের যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? ওই স্লোপটাকে আমরা কি বলি? স্যার মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এমপিসি। ঠিক আছে ভাই, তোমরা যদি এত তাড়াতাড়ি ভুলে যাও কেমন হয়? তাহলে এমপিসি হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি কনজাম্পশন। এখন বলো এইটার এপিসিটা কিরকম বলো তো? স্যার অরিজিন থেকে স্যার লাইন টেনে যেটা হচ্ছে লাইন পর্যন্ত আসে। মনে আছে এটা করায় নাই ম্যাডাম? ইয়েস। কিন্তু যদি আমার কনজাম্পশন ইনকাম ফাংশনটা যদি এরকম হয়, সো এটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম
আর এটা হলো তোমার আমার কনজাম্পশন। এখন আমাকে বলো এটার এটার এপিসি আর এমপিসি এখান থেকে যদি আমি ড্র করি, এপিসি এমপিসি আর এটা হচ্ছে ইনকাম, এটা কেমন হবে বলো তো? যেটাই এমপিসি ইকুয়ালস টু কি হবে বলো তো? এপিসি, কারণ এখানে যেটাই স্লোপ সেটাই আমার এভারেজ প্রপেন্সিটি টু কনজাম্পশন। সো এটা আমি আর আলাদা করে করলাম না। এটা কিভাবে আসে এই এপিসিটা কিভাবে আসে জানো তোমরা? স্যার অরিজিন থেকে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম পর্যন্ত একটা কানেক্টিং লাইন ড্র করে। আমরা এভারেজ যে কোনো কার্ভের এভারেজের জন্য আমরা কি করি, এই অরিজিন থেকে এইটা হচ্ছে আমার কনজাম্পশন ফাংশন, এখান থেকে আমরা একটা লাইন আঁকার চেষ্টা করি। লাইনটা যেহেতু আস্তে আস্তে স্টিপার থেকে ফ্ল্যাট হচ্ছে, সো তোমরা আমরা দেখতেছি এভারেজ প্রপেন্সিটি কনজাম্পশন কিন্তু সেটা কমতে কমতে এমপিসির সমান হবে, কখনো এর নিচে নামবে না। আর এইখানে যেহেতু এটা অরিজিন থেকে শুরু হয়েছে, অরিজিন থেকে যেহেতু শুরু হয়েছে আমার যেটাই আমরা যদি অরিজিন থেকে লাইন আঁকি, এখানে এই পয়েন্টে লাইন যতটুকু আঁকবো এইখানে আঁকতে গেলে এইখানে আছে, তার মানে অরিজিন সবসময় সমান। তার মানে হচ্ছে আমার যেটাই এমপিসি সেটাই এপিসি। ক্লিয়ার? বুঝা গেছে সবার? স্যার লাস্টের পার্টটা একটু আবার বলেন। তোমরা কিন্তু এক সেমিস্টারের পর আর এক সেমিস্টারে তোমরা ভুলে যাও। সো মনে করো এটা হচ্ছে আমার কনজাম্পশন ফাংশন আলফা প্লাস সি ওয়াই, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমার কনজাম্পশন। আমি বলতেছি আমার এখানে যদি এপিসি এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কি বলতো? সেম না? তাহলে এমপিসি হবে একটা, এটা হচ্ছে এই স্মল সি যেটা আছে সেটা। কিন্তু এপিসির জন্য আমরা যেটা করি এখান থেকে একটা লাইন আঁকি, এরপর এখানে যায়, এরপর এখানে যায়, এরপর এখানে যায়। তার মানে এপিসিটা সবসময় কি হচ্ছে বলতো? কন্টিনিউ কমতেছে, ফ্ল্যাট হচ্ছে। তো এইখান থেকে এইখানে যদি যায় স্টিপ, আর একটু ফ্ল্যাট আর একটু ফ্ল্যাট, তার মানে এপিসি স্লোপটা কমতেছে, ফ্ল্যাট হচ্ছে, এইভাবে এইভাবে কমতে কমতে এদিকে যাবে। So, তোমরা এইভাবে করছো সি ইকুয়ালস টু আলফা প্লাস সি ওয়াই। আমি কিন্তু এটা আননেসেসারি পড়াচ্ছি না, আমি তোমাকে কিন্তু ম্যাক্রো পড়াইতে আসি না, আমি পড়াচ্ছি ইকোনোমেট্রিক্স, কিন্তু আমার একটু পরে এটা লাগবে, সেজন্য আমাকে এটা পড়াতে হচ্ছে। তাহলে আমরা যদি বলি যে এর এভারেজ প্রপেন্সিটি কনজাম্পশন যদি আমরা বের করি, তাহলে সি ডিভাইড বাই ওয়াই এটা করি, তাহলে অর্থাৎ টোটাল কনজাম্পশনটাকে ওয়াই দিয়ে ভাগ দিই, তাহলে আলফা প্লাস সি ওয়াই ডিভাইড বাই ওয়াই, তাহলে আলফা বাই ওয়াই প্লাস সি। এখন ওয়াই যদি তার মানে হচ্ছে আমার ইন্টারসেপ্ট এটা হচ্ছে সি, একটা কনস্ট্যান্ট, প্লাস হচ্ছে আলফা বাই ওয়াই। তাহলে বলে ইনকাম যখন জিরোর কাছাকাছি এপিসিটা কত দিকে যাবে? ইনকাম যত জিরোর দিকে যাবে এপিসিটা কত কোন দিকে মুভ করবে? এমপিসির দিকে। এমপিসির দিকে। কি বললা বুঝি স্যার নাই। তখন সর্বোচ্চ হবে। তার মানে হচ্ছে আমরা যত জিরোর দিকে যাব তত আমার বাড়বে, আর যত ওয়াইটা বাড়বে তত এমপিসিটা কি এপিসিটা কি হবে? কমতে থাকে। কমবে, এই রেশিওটা। তাহলে দেখো যত তুমি ওয়াই বাড়তেছে তত কি হচ্ছে, এপিসিটা কি হচ্ছে? কমতেছে। তাহলে ওয়াই যদি ইনফিনিটির দিকে যায়, আলফা কি, আলফা একটা কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা কত হবে? জিরো হবে, তো তখন তো জিরো। জিরো দেখবেন হবে। তাহলে আমার এটা থাকতেছে, তার এটা এই স্মল সিটাকে আমরা কি বলি? এমপিসি। এমপিসি। তাহলে এটা এটা যেতে যেতে এমপিসির দিকে মুভ করবে। এটা তো গত সেমিস্টারে তোমরা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসে এটা পড়ে আসছো, এবং তোমরা ম্যাক্রো ইকোনমিক্স যখন যদি করে থাকো ওই যে সেকেন্ড সেমিস্টার, সেখানে ওই জিনিসটা পড়ার কথা। এখন আমি বলতেছি আমার যদি
আমরা যেহেতু এটা বলতেছি, এটা কেইন্স বলতেছে, কেইন্সের কেইনসিয়ান বলতেছে এটা, তার মানে হচ্ছে সেখানে হচ্ছে এমপিসি এপিসি সমান না, শর্ট রানে এপিসি বেশি থাকে এমপিসির তুলনায় এটা। কিন্তু পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস কে দিছে বলো তো? স্যার মিল্টন ফ্রিডম্যান। মিল্টন ফ্রিডম্যান। ফ্রিডম্যান। সো মিল্টন ফ্রিডম্যান বলতেছে সি ইকুয়ালস টু আলফা ওয়াই পি ইজ এ ফাংশন অফ ইউর পার্মানেন্ট ইনকাম। তার মানে পার্মানেন্ট ইনকাম যদি হয়, দিস ইজ মাই ইনকাম, অরিজিন থেকে শুরু হবে, সরি এটা অরিজিন থেকে শুরু হবে, তার মানে এটা হচ্ছে ওয়াই পি পার্মানেন্ট, আর এটা হচ্ছে তোমার সি। এখন বলো তাহলে এপিসি সমান কত? সি ডিভাইড বাই ওয়াইপি, তাহলে আলফা ওয়াইপি ডিভাইড বাই ওয়াইপি, সরি সি ওয়াইপি ডিভাইড বাই, আরে আলফা, স্যার এমপিসি হবে। এটা ইকুয়ালস টু আলফা। আচ্ছা এমপিসি সমান কি? এমপিসি হচ্ছে ডিসি ডিভাইড বাই ডি ওয়াইপি ইকুয়ালস টু আলফা। বারবার ইকুয়ালস টু আলফা, তার মানে যেটাই এপিসি সেটাই এমপিসি। ক্লিয়ার? তুমি যদি থিওরিটিক্যালি দেখো, এইখানে একটা না ডট, এখানে একটা ডট, তো অরিজিন থেকে একটা লাইন আঁকলে তুমি আসলে ওই লাইনটা সবসময় একই একই লাইন অরিজিন থেকে শুরু হচ্ছে। তার মানে হচ্ছে তুমি যদি থিওরিটিক্যালি দেখো, সেটা যেটাই মানে প্রত্যেকটা পয়েন্টে এপিসি সমান, তার মানে এপিসি ইজ এ কনস্ট্যান্ট। এখন আর সেই পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের মতো এরকম যদি আমার কোনো রিগ্রেশন রান করতে হয়, যে রিগ্রেশন আমার কোনো ইন্টারসেপ্ট নাই, কি আছে, এটা শুরু হচ্ছে কোত্থেকে বলো তো? অরিজিন থেকে। তার মানে হচ্ছে আমরা এখন যে যে জিনিসটা শিখতে যাচ্ছি রিগ্রেশন থ্রু অরিজিন, অথবা রিগ্রেশন ফ্রম অরিজিন। এটা যদি আমরা বলি, আমরা বলতেছি মনে করো ওয়াই ইকুয়ালস টু আলফা এক্স আই, এটাতে কোনো, বলতো এটাতে কোনো ইন্টারসেপ্ট আছে? ও স্যার। নাই। তার মানে হচ্ছে আমাকে অনেক সময় মাঝে মধ্যে এই ধরনের রিগ্রেশন নিয়ে ডিল করতে হয়, যে রিগ্রেশনটা আসলে নর্মাল ইন্টারসেপ্ট থাকে না। এরকম যদি রিগ্রেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরনের, কিভাবে এস্টিমেট করি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা আলফা না দিয়ে আমরা সবসময় এটা দিয়ে অভ্যস্ত, বেটা টু এক্স আই প্লাস ইউআই, তার মানে হচ্ছে আমরা এটা হচ্ছে পপুলেশন রিগ্রেশন ফাংশন। তাহলে দিস ইজ মাই ওয়ান টাইপ অফ, মনে করো পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। এই টাইপের রিগ্রেশন যেখানে এক্স আই হচ্ছে আমার পার্মানেন্ট ইনকাম আর ওয়াই হচ্ছে আমার কনজাম্পশন। তাহলে এখন আমরা স্যাম্পল রিগ্রেশন ফাংশনটা যদি লিখতে হয় তাহলে কি লিখবো? তাহলে ইউআই হেড সমান আমরা কি লিখবো? স্যার ওয়াই আই হ্যাড দেন। ওয়াই আই কি, আরেকবার বলো ওয়াই আই কি হবে? স্যার এখানে ওয়াই আই এর উপরে হ্যাড হবে না, জাস্ট কেন ওয়াই এর উপর হেড হবে? ওয়াই এর উপর কি আমরা কখনো স্যাম্পলের ওখানে দুইটাই ওয়াই আই কে একই রকম দিই, শুধু চেঞ্জ হয় এখানে, বুঝতে পারছো? এটা আর কখনো যাতে ভুল না হয়, ওয়াই আই হেড দিয়ে হচ্ছে এস্টিমেটেড ভ্যালুটার জন্য, ওয়াই আই হেড দিয়ে হচ্ছে যখন এরর বাদ দিয়ে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি এস্টিমেটেড পার্ট, এইটাতে ওয়াই আই হেড দিই।
বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করি, মিনিমাইজ করি, সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই মাইনাস বেটা টু হ্যাট এক্স আই হোল স্কোয়ার। এর পরের স্টেপে কি করব? আচ্ছা বলো তো, এইটা আর এইটা দুইটার মধ্যে পার্থক্য কি? এটার এটার মধ্যে পার্থক্য কি? স্যার একটা ডিফারেন্সিয়াল আর একটা হচ্ছে মানে চেঞ্জ জাস্ট ডেল্টা। তাহলে এটা কি? এটাও ডেল্টা। সো আমরা ওই এই ডেলটা বাঁকা করে এটা আর সোজা করে এটার মধ্যে পার্থক্য মনে নাই তোমরা? স্যার পার্শিয়াল আর টোটাল ডিফারেন্সিয়াল। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আমার যদি একাধিক থাকে, একের অধিক থাকলে তখন আমরা, একটা থাকলে তখন ডি দিয়ে করি, আর যখন তোমরা মাল্টিভেরিয়েটে চলে যায় তখন আমরা কোনটা ইউজ করি? এই বাঁকানোটা। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা এটা যাতে মনে থাকে। So, এইখানে যেহেতু আমরা ইন্টারেস্ট কয়টা আছে, আননোন কয়টা, একটা না? তাহলে আমরা ডি সামেশন অফ ইউআই হ্যাড স্কোয়ার বাই ডি, সরি এক্স আই না বেটার, কিসের সাপেক্ষে করব? তাহলে সামেশন অফ, এখানে কি হবে বলো তো? টু আসবে। টু সামেশন অফ ওয়াই মাইনাস বেটা টু হ্যাট এক্স আই ইন্টু মাইনাস এক্স মাইনাস এক্স আই ইকুয়ালস টু জি। জিরো। উভয় পাশে যদি মাইনাস টু দিয়ে ভাগ দিই তাহলে আমার থাকবে হচ্ছে সামেশন অফ ওয়াই মাইনাস বেটা টু হ্যাট এক্স আই ইন্টু এক্স আই ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? একবারেই করলাম, এই সামটাকে ভিতরে ঢুকেলাম, তাহলে যেহেতু বেটা টু কনস্ট্যান্ট, সো সামেশন অফ ক্যাপিটাল এক্স আই স্কোয়ার, এবং এটা মাইনাস আছে, এটার এই পাশে পাঠিয়ে দিছি এটা। তাহলে বেটা টু হেড সমান কি? সামেশন অফ ওয়াই এক্স আই বাই সামেশন অফ এক্স আই স্কোয়ার। এখানে কি ডি মিন ডেভিয়েশন ফর্মে আছে নাকি ডিরেক্ট র ফর্মে আছে? র ফর্ম। র ফর্ম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো, আমরা যখন ওখানে করছিলাম সেখানে লিখছিলাম হচ্ছে বেটা টু এর সমান সামেশন অফ স্মল এক্স আই ওয়াই আই সামেশন অফ স্মল এক্স আই স্কোয়ার, আর এখানে ইউজ করতেছি কোনটা? ক্যাপিটালটা। ঠিক আছে? রিগ্রেশন থ্রু অরিজিন দিয়ে, এটা হচ্ছে রিগ্রেশন ফ্রম অরিজিন থেকে বেটা টু হেডের ফর্মুলা হচ্ছে এটা, আর যখন আমার ইন্টারসেপ্ট সহ থাকে তখন আমার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, আমরা নেক্সট ক্লাসে ইন পার্সন এর পরের পার্টগুলো করব। আর কার কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? স্যার এসে আপনি পরে যেটা বললেন যে মিন ডেভিয়েশন ফর্মটা যদি ইন্টারসেপ্ট থাকে তখন ওইটা বেটা টু হবে। বুঝি না, একটু জোরে বলতো। আহ, যে মিন ডেভিয়েশন ফর্ম যেটা আছে বেটা টু হুম। হার্টের, ওটা হচ্ছে যখন ইন্টারসেপ্ট থাকবে তখন। ওটাতে তো ইন্টারসেপ্ট আছে, ইন্টারসেপ্ট থাকার কারণে আমি তখন ওটা ইউজ করি। ওকে আর আর এটা যেহেতু ইন্টারসেপ্ট নাই সেজন্য আমরা একবারই ফর্মুলাটা চলে আসছে এবং ক্যাপিটাল লেটারে চলে আসছে, অর্থাৎ রড এটা থেকে চলে আসছে। ওকে।
সো সি আর কেউ যদি থাকে একটু স্ক্রিনশট নিয়ে তুমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলো। কেউ জি আছো? স্যার, নিচ্ছি। ওকে, জি ঠিক স্যার। আছে। So, আমরা নেক্সট ক্লাসে যতটুকু পড়বো ততটুকু হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস। সো নেক্সট ক্লাসে আমি বলে দেবো যে কোশ্চেনের প্যাটার্ন গুলো কেমন হবে এবং হচ্ছে সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে। আইডিয়া দেওয়ার চেষ্টা করব। স্যার অ্যাটেন্ডেন্স না হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে যেতে পারো তোমরা। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।